আসসালামু আলাইকুম। আমি মিল্টন সমদ্দার, সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আপনারা কম বেশি সকলেই আমাকে চিনেন। সোশ্যাল মিডিয়াতে অনেক অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে এবং আপনারা অনেক কিছু দেখতে পাইছেন, এবং যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো নিয়ে আমি অনেকবার কথা বলছি। আমি গ্রেপ্তার হই, জেল হাজত খাটি, তার পূর্বেই আমি আপনাদের সকল ব্যাখ্যা দিয়ে গেছি এবং বারবার দিছি, এবং যতবারই আমার কাছে আপনারা কারণ জানতে চাইছেন আমি প্রত্যেকবারেই আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করছি। অনেককে বুঝাইতে পারছি, অনেকে বুঝাইতে পারি নাই। সর্বোপরি আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই বিষয়গুলি নিয়ে আবারও খোলামেলা কিছু কথা বলতে চাই। আমি গত 10 বছর ধরে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী শিশু, একই সাথে পাগলি গর্ভবতী বোন, যাদের রাস্তায়, যে বোনরা রাস্তায় থাকে, রাস্তায় থাকতে থাকতে তারা একটা সময় গর্ভবতী হয়, গর্ভবতী হয়ে তারা বাচ্চা প্রসব করার সময় হয়ে যায়, রাস্তায় দৌড়ঝাঁপ করে, বা বাচ্চাদের হাত পা বের হয়ে যায়, বা বাচ্চারা রাস্তায় জন্ম হয় এবং কুকুর বিড়ালে নিয়ে টানাটানি করে, সেই সমস্ত পাগলি বোনদের নিয়ে দীর্ঘ 10 বছর ধরে কাজ করছি। একই সাথে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, বৃদ্ধ, অসুস্থ মানুষ যারা রাস্তায় বৃদ্ধ অবস্থায় শারীরিক অক্ষমতার কারণে মারা গেছে, তাদের রাস্তা থেকে তুলে এনে দাপন কাপন করছি। একই সাথে আমার আশ্রয়ে থাকা যে বৃদ্ধ বাবা মারা আছে, তারা যখন বার্ধক্যজনিত কারণে মারা যায় তাদের দাপন কাপন করছি। এই পর্যন্ত আপনারা সকলেই জানেন আমি এই কর্মকাণ্ড করতেছি গত 10 বছর যাবৎ। আপনারা যেমন অনেক কিছু জানতে চাচ্ছেন বা জানার আপনাদের দরকার, কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা পুরোটাই পরিচালিত হয়েছে আপনাদের সকলের দান, ভালোবাসায়, সহযোগিতায়। আমরা কখনোই কোনো এনজিও, সংগঠন, গ্রুপ, কোম্পানি বা সরকারি অনুদান পাই নাই, এবং আমরা নেইও নাই। ঘটনার সূত্রপাত, গত 10 বছর ধরে আমি কাজ করতেছি। এই কাজ করার মধ্যে আমার এখানে প্রশাসন সর্বদা আসতো। এর আগেও কয়েকবার প্রশাসনিক তদারকি হয়েছে, তদন্ত হয়েছে, এবং আমরা সরকারি নিয়মকানুন মেনেই প্রতিষ্ঠান চালাচ্ছিলাম। সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে কেন এই 10 বছর পরে এসে, যখনই না কেবল আমরা সাভারের নিজস্ব বিল্ডিংয়ে গেলাম, যখনই না কেবল আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠার চেষ্টা করলাম, তখনই কেন এই অভিযোগটা উঠলো, সেই বিষয়ে আপনাদের সামনে আবারও খোলসা করতে চাই। আমরা যে সাভারের নিজস্ব জমিটা করছি, যে নিজস্ব বাড়িটা করছি 6.5 তলা, যেখানে প্রায় 400 অসহায় মানুষ থাকার মতো সর্বোচ্চ ব্যবস্থা আছে, চিকিৎসা, থাকা, খাওয়ার সর্বোচ্চ ব্যবস্থা করার মতো একটা আবাসন দাঁড় করাইছি। সেই আবাসনের পিছনেই শামসুদ্দিন চৌধুরী নামে একজন ব্যক্তির, জনৈক ব্যক্তির সম্পত্তি আছে, এবং আমাদের সম্পত্তির মাঝখান দিয়ে তারা একটা 6 ফিট রাস্তা নিতে যাচ্ছিল, যে রাস্তাটা আমরা দিতে অস্বীকার করি। সেই অস্বীকারে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেটা হলো রমজান মাসের ঈদের আগের দিন, এবং সেই ঝামেলা থেকে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়ে যায়। পরবর্তীতে শামসুদ্দিন চৌধুরী সাভার থানাতে একটা মামলা করে। আমি ঈদের ছুটি শেষ হওয়ার পরে আমি সেই মামলার জামিনও নিয়ে নেই। জামিন নেওয়ার ঠিক 5 দিন পর থেকে কালবেলা মূলত 4 মাসের তদন্ত সাপেক্ষে আমার নামে রিপোর্ট করতে শুরু করছে, যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এবং কালবেলা যে তথ্যগুলো দিচ্ছিল, এবং কালবেলার সাথে সাথে আরও কিছু মিডিয়া বা আরও কিছু পত্রিকা, গণমাধ্যম এই মানে ফলাও করে প্রচার করতেছিল যে আমি কিডনি পাচার করি, অঙ্গ পাচার করি, মানব পাচার করি, কঙ্কাল পাচার করি, বিভিন্ন ইস্যুতে মিথ্যা এবং বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট নিউজ তারা প্রচার করতে শুরু করে। একটা পর্যায়ে সেই নিউজগুলি আসলে করাইছে শামসুদ্দিন চৌধুরী। একই সাথে শামসুদ্দিন চৌধুরী আমাদের যে মিরপুর 14 আসনের যে এমপি ছিলেন নিখিল সাহেব, ওনার হস্তক্ষেপ কামনা করে নিখিল সাহেবের ফোনেই মূলত সাবেক ডিবি প্রধান যিনি, উনি আমাকে গ্রেপ্তার করে, এবং আমি দীর্ঘ 9 দিন ডিবির কার্যালয়ে ছিলাম। এবং আপনারা জানবেন যে ডিবি কার্যালয়ে যখন রিমান্ডে কোনো আসামি থাকে তার কি অবস্থা করা হয় এবং কিভাবে তদন্ত করা হয়। আমি ডিবিতে ছিলাম, তারপরে আমার প্রতিষ্ঠানটা একদম ভেঙে চুরে যায়। আমার প্রতিষ্ঠানের স্টাফ, সহকর্মীরা যারা ভয়ে তারা ছোটাছুটি করে। একই সাথে আমার পরিবারটা একদম বিপর্যস্ত হয়ে যায়। আমার দুটো ছোটো দুটো বাচ্চা আছে, আমার মা বাসায়, আমার ওয়াইফ আমাকে নিয়ে দৌড়ঝাঁপ, সব মিলে আমার প্রতিষ্ঠান সহ আমার পারিবারিক বিপর্যয় নেমে আসে। এবং আমি দীর্ঘ 2 মাস 17 দিন জেল হাজতে ছিলাম, জেল খাটি। এই জেল খাটা বা এই যে হয়রানিগুলি হয়েছে, এগুলি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কিছু নিউজের কারণে। এবং এই ডিবি রিমান্ড সহ 2 মাস 17 দিন জেল হাজত সহ আজকে অবধি, আজকে যখন আপনাদের সাথে এই ভিডিওটা রেকর্ডিং করছি, আজকেও পর্যন্ত তদন্ত ছিল। এবং আজকে পর্যন্ত বিভিন্ন সংস্থা, বলবো গোয়েন্দা সংস্থা থেকে, সব ধরনের গোয়েন্দা সংস্থা বা প্রশাসনিক দপ্তরগুলি, সমাজ কল্যাণ থেকে শুরু করে সমস্ত অধিদপ্তরগুলি আমাদের নিয়ে তদন্ত
করছে এবং করতেছে, কন্টিনিউ করতেছে। আজকে 4 জন কর্মকর্তা আসছে, তারা আমাদের সাথে বসছে এবং আমার তদন্ত করছে। তারা আজকে পর্যন্ত সন্তুষ্ট ছিল। এবং আপনাদের যদি একটু বলি, আমার নামে যে এলিগেশন বা অভিযোগগুলি আনা হয়েছিল, প্রত্যেকটা এলিগেশন বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটা কারণ বলবো, দেখেন আমি যে অঙ্গ পাচার করছি, কিডনি পাচার করছি, আজ অবধি কোনো নিউজ চ্যানেল বা কোনো প্রশাসন বলে নাই যে এটা সত্যি। এবং যদি একটু উল্লেখ করি যে কোনো যে কিডনি কাকে বিক্রি করছি, কার কাছে করছি, কার কাছে অঙ্গ বিক্রি করছি, এই ইস্যুগুলি যেগুলি আনছে আপনারা কোনো নিউজে কোনো জায়গায় পাবেন না যেগুলি করছি হাতে নাতে ধরা পড়ছে বা কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও প্রকাশ হয়েছে। পুরো আমার নামে যতগুলো এলিগেশন আছে শত শত নিউজ চ্যানেল বা ভিডিও পাবলিশ হয়েছে, কিন্তু কোনো জায়গায় কি অভিযোগ যে প্রমাণিত হয়েছে এরকম কোনো ভিডিও আপনারা পাবেন না। সমস্যাটা ছিল সাভারের জমি সংক্রান্ত, এবং সাভারের জমির মাঝখান থেকে একটা রাস্তা না নিয়ে এবং শামসুদ্দিন চৌধুরীর সাথে একটা মনোমালিন্য হওয়ার কারণেই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করা হয়েছে। এবং এই ষড়যন্ত্র আমি মূলত প্রতিহিংসার শিকার হয়েছি। একই সাথে যদি একটু উল্লেখ করি, আপনারা জানবেন যে আমার এখানে সর্বদা প্রশাসন আসতো, সর্বদা বড় বড় সেলিব্রিটিরা আসতো, শুভাকাঙ্ক্ষীরা সর্বদা আসতো। তারাও কিন্তু কখনো বলে নাই যে এই প্রতিষ্ঠানে এই অভিযোগগুলি। বিশেষ করে যদি আমি উল্লেখ করি যে সাংবাদিক ভাইরা আমার উপরে এত কেন খেপা হয়েছে, সাংবাদিক ভাইদের খেপার কারণ হয়েছে ঈদের দিন আমি শ্যামলীতে একটা রুগী উঠাইতে গেছিলাম। সেই রুগী উঠানোর জায়গায় আমি সারাদিনই ঈদের দিন বিভিন্ন সাংবাদিক ভাইদের ইন্টারভিউ দিচ্ছি, সাংবাদিক ভাইদের সাথে কথা বলছি। তো শ্যামলীতে একজন সাংবাদিক ভাইয়ের সাথে মনোমালিন্য হয়, যার জন্য সাংবাদিক ভাইরাও এই সত্য মিথ্যা যাচাই না করে আমার বিরুদ্ধে নিউজগুলো ছড়ায় এবং আমি গ্রেপ্তার হই, জেল হাজত খাটিয়ে এখন বর্তমানে জামিনে মুক্তি পাইছি। এখন আসি অঙ্গ পাচারের যে আমার যে এলিগেশনগুলো আনা হয়েছে, এলিগেশনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। অঙ্গ পাচার যেটা আদৌ প্রমাণ হয় নাই, মানব পাচার প্রমাণ হয় নাই, মৃত ব্যক্তিদের কবরস্থ নিয়ে যে বিষয়টা উঠছে, আমি এই মৃত ব্যক্তিদের কবরস্থ করা নিয়ে আমি কিন্তু বিভিন্ন সময় কয়েকটি বার বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করছি যে আমার কাছে যে মানুষগুলো মারা যায় তাদের দায়িত্ব নিয়ে কবরস্থ দেওয়ার জন্য আপনারা একটা সুব্যবস্থা করে দেন। যখন আমি এই চিঠিগুলো ইস্যু করছি তখন যে মেয়র সাহেবরা ছিলেন, তখন যে সমাজসেবা অধিদপ্তরের লোকজন ছিলেন বা ডিসি মহোদয় ছিলেন ঢাকা জেলার, কেউই কিন্তু তখন এই চিঠিগুলোর উত্তর দেয় নাই। এবং আমার কাছে রিসিভ কপি আছে, পোস্ট কপি আছে, সব কিছু আছে। একটা পর্যায়ে আমি কারো কাছ থেকে কোনো সমাধান না পেয়ে আমি হাইকোর্টে দ্বারস্থ হই। হাইকোর্ট থেকেও আমি একটা রিট পিটিশন আপিল করি। দেন আমি সেই কপি নিয়েও কোনো কবরস্থানে ওই কপির মূল্য কেউ দিচ্ছিল না, কোনো কবরস্থান অজ্ঞাত মানুষগুলোকে দাপন দিতেছিল না। দেন আমি তাদেরকে কবরস্থ করার জন্য আমার মতো করে আমি যেভাবে পারছি কবর দিছি। আপনারা যেটা জানেন যে আমি জালিয়াতি করছি, আমি কোনো জায়গায় ডক্টর মিল্টন সমদ্দার লেখে বা MBBS বা কোনো ডিগ্রি লেখে সিল সাপোর্ট করছি এরকম কোনো প্রুফ প্রশাসনের কাছে নাই, সাংবাদিক ভাইদের কাছে নাই, কারো কাছে নাই। আমরা যেটা যে জালিয়াতির যে কথাটা উঠছে, সেই জালিয়াতির বিষয়টা হলো এমন যে আমরা আমাদের প্যাডে আমাদের কাগজে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে আমরা কবরস্থ দিছি, যে কবরস্থানে জমা দিয়ে কবরস্থ করছি। কিন্তু এই কাগজটা নিয়ে কেউ দুর্নীতি করবে, কেউ ফায়দা লুটবে এমন কোনো কারো হাতে দেয় নেই। এবং সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আসে শুধুমাত্র কবরস্থানে দিছি যাদের যেন কবরস্থ করতে পারি সেই জন্য। এখন আসেন হুজুররা বলছে যে আমরা দাফন কাফনে কাটাছেঁড়া পাওয়া যায়। আমাদের যে বাবা মা ছিল বা যে বাবা মারা বর্তমানে আছে বা যাদের আমরা তুলে আনছি, আমরা সবসময় রাস্তায় পড়ে থাকা পচা গলা মানুষ, যাদের পেট কাটা, পেটে নাড়ি ভুড়ি বেরোয় গেছে, পায়খানা প্রস্রাবের রাস্তায় মিশে গেছে, ঘা হয়ে গেছে, মাথার অংশ বিভিন্ন অঙ্গহানি হয়ে গেছে, তাদেরকে আনিচ্ছি। তো আমার প্রত্যেকটা বাবা মার শরীরে পচন থাকে, তো যার জন্য কাটাছেঁড়ার দাগ থাকতেই পারে। এবং এই যে হুজুরকে দিয়ে যে বয়ানটা বা যে টিভি নিউজটা সাংবাদিকরা করা হয়েছে, সেই হুজুর মূলত আমাদের মসজিদের না এবং আমার কাছাকাছি যে মসজিদ সেই মসজিদের না। এই ভিডিওটা একদম বানোয়াট এবং সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখন আসেন, নিজের পিতামাতাকে মারধর করছি। ছোটোবেলায় বাবা মার সাথে কার না মনোমালিন্য হয়, কার না চাওয়া পাওয়া নিয়ে দ্বন্দ্ব থাকে, কারোর না ছোটোবেলায় তো মানুষের বিভিন্ন সমস্যা থাকতেই পারে। এবং আমি আপনাদেরকে বলি, এই ইস্যুটাও যে আমি আমার বাবাকে মারছি, কোপ দিছি, কেটে ফেলছি, এগুলি আসলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এগুলি আমাকে হরানি বা ছোটো করার জন্য করা হয়েছে। এগুলি কোনো ইস্যু নাই, এগুলি প্রমাণ নাই। আপনারা দেখবেন আমার মা নিজে স্বীকারোক্তি দিছে যে আমি কখনো এরকম কোনো কাজ করে নাই। এবং আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত আমার বাসাতে ছিলেন, আমার মা বর্তমানে আমার বড় ভাই আমার বাসায় মিলে থাকে। তো সেই জায়গাতে কেন বাবা মার প্রতি টর্চার করব। তারপরে আসেন দুর্নীতি। দেখেন, আমি 10 টাকা করে আপনাদের কাছ থেকে নিয়ে সাভারের মতো জায়গাতে জমি ক্রয় করছি, নিজস্ব আবাসন করছি, অ্যাম্বুলেন্স ক্রয় করছি,
প্রতি মাসে 30, 35, 40 লাখ টাকা খরচ করে বাবা মার ভরণ পোষণ জোগাড় করছি, সেই জায়গাটাতে দুর্নীতি করার কোনো সুযোগ আছে কিনা। আমরা কখনো বড় ডোনেশন নেই নাই, বা বড় ডোনেশন আমাদের কেউই করে নাই। তো সেই জায়গাটা থেকে আমরা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান নিয়ে এই প্রতিষ্ঠান বৃহত্তর করা এবং কয়েক শতাধিক মানুষকে আশ্রয় দেওয়া, তাদের দাপন কাপনের খরচ, তাদের চিকিৎসা খরচ সব মিলে বড় একটা খরচ বহন করছি। এবং যে খরচটা বহন করতে যেয়ে আসলে চুরি বা দুর্নীতি করার সুযোগও আসে না। এবং আপনারা দেখবেন এত প্রতিবেদনের মধ্যেও কোনো জায়গায় কিন্তু সুস্পষ্ট যে দুর্নীতি করছি বা আমার বাড়ি গাড়ি আছে এরকম কোনো তথ্য কিন্তু কেউই দিতে পারে নাই। যে সম্পদগুলি দেখানো হইতেছে সেই সম্পদগুলো আপনাদের টাকায়, এবং এগুলি সমস্ত কিছু অসহায় মানুষের জন্য চাইল্ড লাইন ওয়েলফেয়ার স্কিমের নামে করা। এখন আসেন, অনেকে যেটা চিকিৎসা করাইলে আমি আপনাদের যদি একটু স্পষ্ট করে বলতি, আমাদের কিন্তু নিজস্ব একজন ডাক্তার ছিলেন, এবং একই সাথে আমরা যে আমাদের কাছে 150 থেকে 200-250 বৃদ্ধ বাবা মা সবসময় আশ্রয় থাকে, সেই জায়গাটা থেকে দানের টাকা 10 টাকা 10 টাকা তুলে এনে প্রত্যেকটা মানুষকে চিকিৎসা করার জন্য আমাদের একটা কষ্টসাধ্যের ব্যাপার। এবং যখনই একটা মানুষকে হসপিটালে ভর্তি করাবো তার সাথে একজন অ্যাটেন্ডেন্ট দিতে হবে বা একজন সহকারী দিতে হবে, তো জনবলের প্রয়োজন। এবং এই মানুষগুলোকে চিকিৎসা দিতে যে বড় বড় হসপিটালে ভর্তি করাইলে যে চিকিৎসা খরচ, টেস্ট খরচ বা ওষুধের খরচ, সেই ওষুধের খরচটা বহন করা আমাদের জন্য কষ্টসাধ্য ছিল। 1-2 মানুষ হয় তাদের চিকিৎসা করানো সম্ভব হয়, কিন্তু যখন শতাধিক মানুষ থাকে বা 200 মানুষ থাকে, 200 মানুষই অসুস্থ থাকে, তাদের কি প্রত্যেকটা মানুষকে হসপিটালে চিকিৎসা করানো সম্ভব কিনা এটা আপনারা বিবেচনা করবেন। একই সাথে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছিল এই বছরই। কেবল আমাদের যে আবাসনটা করতে আমরা কিন্তু অনেক ঋণ দেনায় ছিলাম, এবং আমরা কেবল এই 10 বছরের মাথায় এসে নিজস্ব আবাসনে গেছি, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, অনেক বেশি বাবা মাকে আশ্রয় দেওয়া শুরু করছি। সেই সময়টাতে আমাকে দুর্নীতিগ্রস্ত সাজিয়ে আমাদের প্রতিষ্ঠানটা ধ্বংস করার এবং একদম মিশে ফেলার জন্য পায়তারা করা হয়েছে। এখন একটা বিষয় হচ্ছে, যখন সমস্ত মানুষ মিলে একটা মানুষকে খারাপ বলছে, ওই খারাপ মানুষটার সাথে যারাই জড়িত থাকবে তারা তো ছুটে যাবে, কি হয় না কি হয় সেই ভয়তে যে যার মতো চলে গেছে, যে যার মতো ভয়ে লুকিয়ে গেছে। আসলে আমি একাই ফেসে গেছিলাম, এবং আমি একাই এই সমস্ত অভিযোগের শিকার হয়েছি। একটা জিনিস বলি, আমি এত দুর্নীতি করলাম, সেই দুর্নীতি শুধু একাই করা কি সম্ভব, এবং ঢাকার মতো একটা জায়গায়। এখন আসেন আরেকটা বিষয় উঠছে, ইয়াবা সেবন। আমি এমন একটা ব্যস্ত মানুষ, বা আমার এত মানুষের জনবলের সাথে চলতে হয়। এখানে আমার 103 জন সহকর্মী ছিল, আমার 2 শতাধিক বাবা মা ছিল, আমার সর্বদা আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফ্যান ফলোয়ার কোটি, একই সাথে আমার কাছে সবসময় প্রশাসন এবং শুভাকাঙ্ক্ষীরা আসতেই থাকতো। সেই মানুষটা কি কখনো ইয়াবা সেবন করা সম্ভব কিনা, এবং ইয়াবা সেবন করলে কি একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, বা এত কাজ কি করা সম্ভব? আমি সত্যিকার অর্থে কখনো ইয়াবা সেবনও করি নাই, ইয়াবা চোখেও দেখি নাই, সিগারেট ছাড়া অন্য কিছু কখনো ধরেও দেখি নাই। কিন্তু আমাকে যে বলছে যে আমি তার সাথে ইয়াবা সেবন করি, এই ভিডিওটাও বা এই নিউজটাও সম্পূর্ণ বানানো মিথ্যা ভিত্তিহীন ছিল। সব মিলে আমি বলবো আমাকে ফাঁসানো হয়েছে। এই ফাঁসাতে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে, আমাদের গত 4 মাস ধরে আপনাদের কারো সহযোগিতা আসতেছে না। আমার এখন যে বর্তমানে যে প্রতিষ্ঠানটা যেভাবে চলমান আছে, সমাজসেবার থেকে নিয়োগকৃত একজন প্রশাসক স্যার এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে, এবং প্রশাসক চালানোর যে অর্থটা বা যে খাবার, যে কাপড় চোপড় যত কিছু আছে সমস্ত কিছু আমি রমজান মাসে আপনাদের কাছ থেকে ভিক্ষা করে রেখে গেছিলাম। আপনাদের কাছে আপনাদের দান, অনুদান, ভালোবাসা, জাকাত সব মিলে যে সম্পদ রেখে গেছিলাম, সেই সম্পদ দিয়ে গত 4 মাস যাবৎ চলতেছে, এবং প্রতিষ্ঠানটা আজ অবধি চলমান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, যে প্রতিষ্ঠানটা চলমান আছে, এবং প্রতিষ্ঠানে আমার বৃদ্ধ বাবা মারা, বাচ্চারা আছে, তারা আমি বলবো না যে আমার মতো করে ভালো রাখছে, কিন্তু তারা আছে, প্রতিষ্ঠানটা চলমান আছে। কিন্তু এই চলমান রাখতে যে অর্থনৈতিক ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা কিন্তু আমি জেলে যাওয়ার আগে, বা আমি গ্রেপ্তার হওয়ার আগে, বা আজকে অবধি আমি এখানে উপস্থিত থাকা অবস্থায় যে অর্থ খরচ হচ্ছে চাইল্ড লাইন ওয়েলফেয়ার স্কিমের প্রতিষ্ঠানে, সেই ব্যয়ভার হচ্ছে আপনাদের সকলের দানের টাকায়। তো এখানে দুর্নীতির তো প্রশ্নই আসে না। দুর্নীতি করলে প্রতিষ্ঠানটা আজকে অবধি 4 মাস হয়ে গেছে চলমান থাকতো না। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব যে আপনারা আমাকে বিশ্বাস করছেন, আপনারা দোয়া, ভালোবাসা, দান, সাদগা, জাকাতের কারণে কিন্তু চাইল্ড লাইন ওয়েলফেয়ার স্কিম আজকে এই জায়গাটাতে আসছে, এবং আপনাদের জন্যই কিন্তু শত মানুষ ভালো ছিল, শত অজ্ঞাত মানুষের দাপন কামন করা সম্ভব হয়েছে। আপনাদের কারণেই প্রতিবন্ধী শিশুরা আশ্রয় পাইছে, আপনাদের কারণেই পাগলি বোনের রাস্তা থেকে এসে একটা ভালো জায়গায় সন্তান প্রসব করতে পারছে, এবং সেই সন্তানরা মানুষ হচ্ছে শুধুমাত্র আপনাদের দান, ভালোবাসায়। আমি বর্তমানে দায়িত্বে নাই, আমাকে দায়িত্ব থেকে আমার এখনও
তদন্ত চলতেছে, তদারকি চলতেছে। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি জানি আমি সৎ এবং আমি কোনো আমার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ একটাও সত্যি না। এবং আপনারা দেখবেন আমি কিন্তু পালাই যাইনি, এবং আমাকে যখন আটক করা হয় তখন চা খাওয়ার দাওয়াত দিয়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, এবং আমি কখনো পলাতক ছিলাম না এবং কখনো পলাবও না, আর পলানোর চিন্তাভাবনাও নেই আমার। একই সাথে বলি, আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেলো এই 4 মাসে, আমাদের যেমন ডোনেশন আসে নাই, আমাদের বাবা মারা খুব বেশি ভালো নাই, তাদের পর্যাপ্ত খাবার নাই, তাদের পর্যাপ্ত ওষুধ নাই, তাদের পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না, সব মিলে আমাকে আপনারা অভিযুক্ত করে আটক করছেন, গ্রেপ্তার করছেন, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অসহায় মানুষগুলার। রাস্তায় পড়ে থাকা এই 4 মাসে কোনো লোক রাস্তা থেকে তোলা হচ্ছে না, কোনো মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে না। অনেক আমাদের নিউজ আসতেছে যে মানুষগুলোকে আশ্রয় দেওয়া প্রয়োজন। একই সাথে আমার পরিবারটা ভেঙে, আমার সংসার, আমার অর্থনৈতিক অবস্থা সব নাজেহাল হয়ে গেছে। আমার ব্যবসা, পার্সোনাল ব্যক্তিগত ব্যবসা যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমি খারাপ পরিস্থিতির মধ্যে এখন চলমান আছি। তো আমি আমার শুভাকাঙ্ক্ষীদের আবারও অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতায় আবারও এগিয়ে আসবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার পুনরায় দায়িত্বে ফিরে পাই এবং অসহায় মানুষের জন্য যতদিন পৃথিবীতে বেঁচে থাকি যেন কাজ করে যেতে পারি, সেই জন্য সকলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।